দর্শক সবাই ভালো তো? শুরু করছি এনটিভি টক শো চায়ের আড্ডা। আমি টুটলি রহমান, ইয়ার হোস্ট। নিশ্চয়ই জানতে চাচ্ছেন আজকের অতিথিকে। আমার পাশে একজন এফসিএ আর চার্টার্ড অ্যাকাউন্টেন্ট হু হ্যাজ হেল্ড টপ পজিশনস ইন বাংলাদেশ। 11 বছর বিওএলের সাথে বাংলাদেশ অক্সিজেনের সাথে ছিলেন হেড অফ ফাইন্যান্স, তারপর সিইও অফ অর্গানন, আর রেপুটেড ফার্মাসিউটিক্যাল কোম্পানি। অত্যন্ত মজার মানুষ। ইন্ট্রোডিউস করছি মিস্টার আক্তার মতিন চৌধুরী, popularly known as Bobby. Bobby, welcome to my show. What a pleasure to see you over here. I'm so happy. Don't be formal. You're not a formal person. তোমাদের কোনো ফর্মাল জিনিস শুনতে চাই না। ওকে, এটা শোটা তোমার, your life, wherever you want to start, however you want to start. বলতে পারো তুমি। আমার প্রথম যে মনে পড়ে সেটা আমি অনেক ছোট ছিলাম, আমার বয়স সম্ভবত 4 বছর হবে। সে সময় একটা স্কুলে পড়তাম আজিমপুরে, যেখানে আমার জন্ম হয়েছিল, পুরনো আজিমপুর 40 নম্বরে। সেখানে একটা স্কুল ছিল, সেখানে প্রতিদিন সকালে একটা ট্রাইসাইকেলে করে যেতাম। আমি তো যেতে পারতাম না বেশি দূর, এটা ঠেলে ঠেলে স্কুলে নিয়ে যেত। অ্যান্ড এটাই মনে পড়ছে, এই আর্লিয়েস্ট মেমোরি এটাই আমার। আর তারপরে 5 বছর বয়সে আমার বাবা, উনি লন্ডনে ওনার সেকেন্ড ডক্টরেট করার জন্য যাবেন, সেজন্য ওনার সাথে আমি, আমার ছোট ভাই, আমার মা, আমরা সবাই জাহাজে করে বম্বে থেকে লিভারপুলে গেলাম। লন্ডনের কথা কি মনে পড়ে বলো? লন্ডনে ওখানে যে সেসব দিনে ফরেনার খুব কম ছিল লন্ডনে, খুবই কম। আমরা তখন, আমি আর আমার ভাই, আমাদের ঠিক বাসার উল্টো দিকে একটা স্কুল ছিল, সে স্কুলে ভর্তি হলাম। এবং ওই স্কুলে একমাত্র আমরা দুজন ছাড়া আর কোনো ফরেনার ছিল না, কিন্তু আমাদেরকে এত সুন্দর করে ওরা গ্রহণ করে নিয়েছিল যে আমরা কোনোদিন ফিল করি নাই যে আমরা ওদের চেয়ে ডিফারেন্ট, কোনোদিন ফিল করি নাই সেটা। এবং ওখানে একটা নেটিভিটি প্লে হলো 1 বছর। সে প্লেতে, ক্রিসমাসে যেটা হয়, সে প্লেতে আমাকে সান্টা ক্লজের পার্ট দিয়েছিল। হ্যাঁ, সত্যি অবাক কাণ্ড সেটা। তো খুব ভালো স্মৃতি। লন্ডনে আমরা 2.5 বছর ছিলাম, তো 2.5 বছরে অনেক ভালো ভালো স্মৃতি আছে লন্ডনের। তার মধ্যে একটা স্মৃতি আছে যে আমার ওই 6 কি 7 বছর বয়সে আমার একজন গার্লফ্রেন্ড ছিল। 6-7 বছর বয়সে গার্লফ্রেন্ড? ববি, দিস ইজ মেড আপ। আমি জানি এটা মনে হয় তাই, কিন্তু আমি আমার কাছে একটা ছবি আছে। ছবি রেখেছো তুমি? ছবি রেখেছি। এখন ছবিটা রেখেছি। ছবিটা যদি দেখতে চাও দেখাতে পারি। না, দেখবই নিশ্চয়ই। মেয়েটার নামটা বলো আগে, তারপর ছবি দেখি। মেয়েটার নাম ক্রিস্টিন। নাম মনে আছে তোমার? জানি না কেন মনে আছে, প্রবাবলি ফার্স্ট গার্লফ্রেন্ড ইন মাই লাইফ, সেজন্য হয়তো মনে আছে সেটা। তো ছবিটাও কিভাবে জানি আছে সেটা। আনবিলিভেবল। চলো ছবিটা দেখে ফেলি। দর্শক, ছবিটা দেখছি, ববির ফার্স্ট গার্লফ্রেন্ড। মাই গড ববি, আই কান্ট বিলিভ তুমি এত পুরনো একটা ছবি কি সুন্দর করে যত্ন করে রেখে দিয়েছো। আমাদের তো রিসেন্টগুলো সব হারিয়ে যায়। হাউ ডিড ইউ ম্যানেজ টু? মাস্ট হ্যাভ বিন রিয়েলি ইয়োর ট্রু লাভ অ্যাট দ্য এজ অফ 6। নট ব্যাড, ডান আ গুড জব। ওয়েল না, এত পুরনো ছবিটা নষ্ট হয়ে যাচ্ছিল, এটাকে ফটোগ্রাফ করে স্ক্যান করে তারপরে ওইভাবে রাখতে হয়েছে। সো প্রাউড অফ ইউ, ইউ আর আনবিলিভেবল। তারপর তুমি দেশে ফিরে এসেছো? তারপর হ্যাঁ, আমরা চলে আসলাম তখন, আমার 2.5-3 বছর পরে চলে আসলাম দেশে। এসে তারপরে এখানে একটা স্কুলে ভর্তি হলাম। ওটার নাম, স্কুলের নাম ছিল ক্যান্টনমেন্ট মডার্ন স্কুল। এটা এখন নাম হলো শহীদ আনোয়ার ক্যান্টনমেন্টে। হ্যাঁ, আচ্ছা। তারপর সেই স্কুলে ক্লাস 1-এ ভর্তি হলাম এবং আমার ক্লাস ফ্রেন্ড ছিল শেখ কামাল। আচ্ছা, তারপর ক্লাস 1 ক্লাস 2 করে তারপর শেখ কামাল চলে গেল সম্ভবত রেসিডেন্সিয়াল মডেল স্কুল। ওকে। তো ওর সাথে আমার শুরু থেকেই বন্ধুত্ব ছিল, যেরকম হয় ওই সময় ভালোই বন্ধুত্ব ছিল। তোমার প্যারেন্টস সম্বন্ধে কিছু বলো। আমার বাবা তো ঢাকা ইউনিভার্সিটিতে পড়াতেন, আমার মা একটা স্কুলে পড়াতেন, ভাইস চ্যান্সেলর পরে হয়েছিলেন। যে ওই সময় উনি ফিজিক্সে পড়াতেন। হি ওয়াজ রিডার, ডিপার্টমেন্ট অফ ফিজিক্স। তখন উনি, আমার কাছে সবসময় মনে হতো আমার বাবা মারা অন্য, আমার বন্ধুবান্ধব তো বাবা মার মতোই, তারা একদম একই রকম ছিল। তাদের এক্সপেকটেশন, তাদের ডিসিপ্লিন, তাদের মানে চালচলন মনে হতো সবার মতোই একই রকম। এবং আমাদের খুব ডিসিপ্লিন ছিল যে আমরা যখন স্কুলে যাওয়ার, স্কুল থেকে যেতাম, যখন আমাদের বাসায় থাকতাম, বিকালে
4টার সময় একদম ঘড়ি ধরে 4টার সময় খেলতে যেতাম। সন্ধ্যায় মাগরিবের নামাজ আগে মাগরিবের আজানের সময় যদি বাসায় না থাকতাম তখন আমাদের খবর ছিল। ছুটির দিন সকালবেলা বের হতাম, দুপুরবেলা চলে আসতাম 1টার মধ্যে, তারপর দুপুরে লাঞ্চ করে না, উই ডিডন্ট মাইন্ড ইট। আর ওসব দিনে তো আমাদের টিভি ছিল না, আমরা রেডিও শুনতাম। রেডিওতে দুপুরবেলা একটা অনুরোধের আসর বলে একটা প্রোগ্রাম হতো, সেখানে বাংলা গান ছিল, সে বাংলা গানগুলো শুনতাম আমরা। হেমন্ত ইত্যাদি ইত্যাদি বিখ্যাত যারা ছিল তাদের গানগুলো শুনতাম। আর রাতেবেলা নাটক হতো, নাটক শুনতাম। এন্ড বছরে একবার দুবার হয়তো সিনেমা দেখতে যেতাম আমরা। সত্যি ইট ওয়াজ বিগ ট্রিট সিনেমা দেখতে যাওয়া। হাউ মাচ উই অ্যাপ্রিশিয়েট সত্যি। আর তারপর তোমার কলেজ লাইফ এখানে নাকি না? হ্যাঁ, না, স্কুল এখানে আমি সেন্ট গ্রেগরিজ হাই স্কুলে পড়ি। এখান থেকে ম্যাট্রিক করার পরে, ওই সব দিনে ম্যাট্রিক ছিল, ম্যাট্রিক করার পরে ঢাকা কলেজে 1 বছর পড়লাম। 1 বছর ঢাকা কলেজে পড়ার পরে তারপর আমাকে করাচি যেতে হয়েছিল, কারণ আমার বাবা তখন ঢাকা ইউনিভার্সিটি ছেড়ে দিয়ে উনি অ্যাটমিক এনার্জি কমিশনে পাকিস্তানে করাচিতে জয়েন করলেন, সেখানে অ্যাজ মেম্বার, রিসার্চ মেম্বার। তো তখন আমরাও করাচিতে গেলাম। তা আমার 1 বছর কলেজ ঢাকায় হয়েছে, 1 বছর করাচিতে হয়েছে। তো হোয়াট ওয়াজ ইউর লাইফ ইন করাচি লাইক? প্রথমত মেইনলি বেসিক্যালি বিজনেস ফ্যামিলি না, সেই জন্য ওইখানে অ্যাক্সেস ডিফিকাল্ট। দ্বিতীয়ত বাঙালি, ওর যেটা ইস্ট পাকিস্তানি আর কি, তো ওখানে ইট ওয়াজ ইম্পসিবল টু গেট ইনটু সোসাইটি। সো এটা ম্যানেজ করলাম। আমার যে একটা গিটার ছিল, সেই গিটারের কারণে আমি একটা ব্যান্ডে ছিলাম করাচিতে। আই জয়েন্ট আ ব্যান্ড যেটা অলরেডি ছিল। হ্যাঁ, ব্যান্ডের ছবি একটা নিয়ে এসেছি আমি, তুমি যদি দেখতে চাও এটা নিয়ে এসেছি। ব্যান্ডের নামটা কি? ব্যান্ডের নাম ছিল দ্য থিংস। It was a very progressive name, mind you. In those days, you know, they had these fancy names. I've got to see that picture. আমরা দেখে ফেলি দর্শক, ও ব্যান্ডে বাজাচ্ছে, সেই ছবিটা দেখে ফেলছি এখন। Bobby, I can't believe. Just look at you. লম্বা লম্বা চুল, ব্যান্ডে বাজাচ্ছ, and you're a chartered accountant by profession. I can't believe. বলো তারপর? তারপরে কলেজ ওখানে কমপ্লিট করার পরে তারপরে করাচি ইউনিভার্সিটিতে জয়েন করলাম। করাচি ইউনিভার্সিটিতে আমি ইকোনমিক্স ডিপার্টমেন্টে জয়েন করলাম। অ্যান্ড করাচি ইউনিভার্সিটির ওই সময় সবচেয়ে ইন্টারেস্টিং অ্যাসপেক্ট ছিল যে 55% অফ দ্য স্টুডেন্টস ওয়ার ফিমেল। করাচি ইউনিভার্সিটি আই হ্যাড সো মেনি ফ্রেন্ডস, বিশেষ করে আই হ্যাড সো মেনি ফ্রেন্ডস ফর গার্লস। আমি তাদেরকে মজার মজার জোকস বলতাম, তারা খুব এনজয় করতো সেটা বলতাম। I think we're just coming to the end of this first segment. তার আগে একটু শুনতে চাই যে কোনো গার্লফ্রেন্ড ছিল কিনা? মানে frankly speaking, I had lots of girlfriends in Karachi. And long time ago, you don't remember this, তুমি ভুলে গেছো, তুমি আমাকে বলেছো তুমি কোন একটা মুভিতেও পার্ট নিয়েছিলে, is that right? Yes, এটা ভুলে গেছি। হ্যাঁ, দ্যাটস এই যে ব্যান্ডের ব্যাপারে আমরা একটা করাচিতে একটা মুভি হচ্ছিল, সেই মুভিতে সামহাও ওরা আমাদেরকে অ্যাপ্রোচ করে বললো যে ওদের একটা নাইট ক্লাব সিন আছে, ওই নাইট ক্লাব সিনে তো একটা ব্যান্ড দেখাতে চাচ্ছে। আর যেহেতু আমরা উই ওয়ার নট এ প্রফেশনাল ব্যান্ড, আমরা কোনো পেমেন্ট নিতাম না, যেখানে ভালো লাগতো সেখানে প্লে। উই সেড ঠিক আছে, ফর দ্য এক্সপিরিয়েন্স আমরা যাবো। তো 3 রাত ধরে এই 5 মিনিটের শুটিংটা হলো। শুটিংটা হওয়ার পরে যখন এটা সিনেমা হলে দেখানো হলো, তখন আমি, আমার মা, ছোট ভাই আমরা গেলাম দেখতে। এত জঘন্য মুভি আমি খুব কম দেখেছি, কিন্তু 5 মিনিট খুব ভালো ছিল। আই থিঙ্ক দ্য ফিল্ম ইন্ডাস্ট্রি ইন পাকিস্তান ইজ সো এম্বারেসড অ্যাবাউট দিস ফিল্ম যে আর্কাইভে রাখে নেই সেটা। ওকে, ববি মজার গল্প করছি তোমার সাথে, সত্যি ভালো লাগছে। তোমাকে এখন জিজ্ঞেস করতে চাই তোমার জীবনের হাইলাইট সম্বন্ধে কিছু বলো। লন্ডনে তুমি চলে গেলে পড়তে মনে হয়। 1971-এ যখন আমাদের লিবারেশন ওয়ার শুরু হলো, তখন আমি পাকিস্তানে ছিলাম। ওকে, ওখানে দেখা গেল যে পরিবেশটা এমন হচ্ছে, ওখানে লেখাপড়া করার থাকার পরিবেশ নেই। আমি সেখান থেকে লন্ডনে চলে গেলাম। সেখানে আমার একটাই উপায় ছিল, সেটা হলো চার্টার্ড অ্যাকাউন্টেন্সি পড়া, কারণ সেখানে পড়ার সাথে সাথে যে ফার্মে ট্রেনিং হয় তারা একটা বেতন দেয়, সেটা দিয়ে কোনো রকম চলে। তো সে সময় আমি আমার বাবার থেকে কোনো সাপোর্ট পাওয়ার কোনো আশা রাখতে পারি না, কারণ ওনারা পাকিস্তানে আটকে গিয়েছিলেন। মাঝখানে বছর দেড়েক পরে একবার দেশে আসলাম। ওই সময়ের মধ্যে আমার বাবা ঢাকা ইউনিভার্সিটির ভাইস চ্যান্সেলর হলেন। তো আমি তখন 1 মাসের জন্য বেড়াতে এসেছি। এসে দেখলাম যে আমার মা খুব চিন্তিত। কী ব্যাপারে চিন্তিত? বললো যে আমি যদি ওখানে কোনো কারণে কোনো ইউরোপিয়ান, ব্রিটিশ, ইংলিশ মেম সাহেব
যদি আমি বিয়ে করি তাহলে তো এটা ওনারা খুব মানে অখুশি হবে সেটাতে। তো আমি এসে দেখলাম আমার মায়ের কাছে একটা লিস্ট হলো যে যে কার সাথে আমার উনি বিয়ে দিতে চায় সে লিস্ট। তো লিস্টটা দেখে আমি পুরো লিস্টটা বাতিল করে দিলাম, না এটা হবে না, কারণ যাদের যাদের নাম দিয়েছে তাদের সবাইকে আমি ফ্রেন্ড হিসাবে চিনি, এটা হবে না। আমার মা তখন ওনার বান্ধবীর মেয়ে, তাকে আমি ছোটবেলা থেকে চিনি, কিন্তু ও ওখানে ছিল, আমার খুব মনে হলো তার নেচারটা খুব আমার পছন্দ হলো নেচারটা। ইমপ্রেসড বাই হার, ইমপ্রেসড, হ্যাঁ, জেনারেলি ওভারঅল ইমপ্রেসড। তখন আমি এসে আমার মাকে বললাম যে দেখেন আমি তো ইন্টারেস্টেড না, কিন্তু আপনি যদি রাজি থাকেন, আপনি যদি মনে করেন যে ঠিক আছে, তাহলে ওই এর সাথে আপনি যদি বলেন তাহলে আমি। প্লিজ অ্যাড ওয়ান মোর লাইন, দিস ইজ অপরূপ সুন্দরী ছিলেন অলসো। সেটা তো আমি তো বলতেই পারি, কিন্তু এটা হলো তোমরা বলবে, অন্যরা বলবে, তাই যদি তারপর তুমি কি হলো, তারপর বিয়ে করতে? তারপরে আমাকে বললাম, তারপরে আমাদের এঙ্গেজমেন্ট হলো, এটা হলো 1974-এ। তারপরে এঙ্গেজমেন্ট পরে প্ল্যানটা ছিল যে তারপরের বছর 75-এর ডিসেম্বরে আমি ঢাকায় আসব, এসে ঢাকায় আমাদের বিয়েটা হবে। কিন্তু 75-এর অগাস্ট মাসে বঙ্গবন্ধুকে হত্যা করা হলো, এবং আমার বাবা খুব ক্লোজ ছিলেন বঙ্গবন্ধু। সে যদিও উনি কোনোদিন পলিটিক্স করেননি, কোনোদিন রাজনীতিতে ছিলেন না, কিন্তু ওনার ব্যক্তিগত সম্পর্ক খুব ভালো ছিল। যেহেতু এই অবস্থার কারণে এখন ডিসেম্বরে তো বিয়েটা করা যায় না, কিন্তু এদিক দিয়ে আমার শ্বশুর অসুস্থ হয়ে গেলেন। তখন উনি বললেন যে বিয়েটা তো এখন হয়ে গেলে ভালো হয়, কিন্তু উনিও ঢাকায় যেতে পারছেন না, উনি অসুস্থ, আমার বাবা মাও আসতে পারছেন না। আমি তখন লন্ডনে থাকি, ওনারা থাকে নিউজিল্যান্ডে। তখন আমি নিউজিল্যান্ডে গেলাম, লন্ডন থেকে একা একা নিউজিল্যান্ডে গেলাম, যে তারপরে সেখানে আমার বিয়েটা নিউজিল্যান্ডে হয়েছে। দর্শক, কিছু বিয়ের ছবি দেখে ফেলি ববির। অপূর্ব ছবি, both of you are really really handsome couple. You বিয়ের পরের কথা বলো এখন। আমি তো লন্ডন চলে গেলাম বিয়ের পরে, বেশ কিছুদিন চাকরি করলাম, করে 1987-এ আমি দেশে চলে আসলাম। কিন্তু তার আগে আমাদের ওখানে এক মেয়ে আর 2 ছেলে হলো। That's really a highlight. হ্যাঁ, ওরা ছোট ছিল যখন চলে এসেছি। অনেকে জিজ্ঞেস করলো যে কেন চলে এসছো, তা আমি সবাইকে একই কথা বলি, সেটা হলো আমি চেয়েছি যে আমার ছেলেমেয়েরা বাংলাদেশে মানুষ হোক। তো আমি চাচ্ছি যে তারা বাংলাদেশ সম্বন্ধে জানুক, তাদের আসল রুটস কিন্তু বাংলাদেশে হবে, আমাদের কালচার কিন্তু সত্যি বাংলাদেশি, আর ভ্যালুজ আর বাংলাদেশি। অ্যাবসলিউটলি। সেই জন্য আমরা 87-এ চলে আসলাম। এসে আমি তখন বাংলাদেশ অক্সিজেন লিমিটেড ছিল, যেটা বিওসি পরে হয়ে গেল বাংলাদেশ অক্সিজেন লিমিটেড, সেখানে আমি জয়েন করলাম অ্যাজ হেড অফ ফাইন্যান্স। তো সেখানেই ছিলাম, 11 বছর ছিলাম বিওসিতে, যেটা বিওসি হয়ে গেলো। তারপরে ছেড়ে দিয়ে 2 বছর কিছুদিন কনসালটেন্সি করলাম। তারপরে অর্গানন থেকে আমার একটা অ্যাপ্রোচ আসলো, ডাচ মাল্টিন্যাশনাল ফার্মাসিউটিক্যাল কোম্পানি, সেখানে আমি জয়েন করলাম অ্যাজ দি ম্যানেজিং ডিরেক্টর অ্যান্ড সিইও। তারপরে 2006 সালে অর্গানন তাদের গ্লোবাল একটা স্ট্র্যাটেজির কারণে তারা বিভিন্ন দেশ থেকে তারা এক্সিট করলো। তারা ডিসাইড করলো যে তারা 2006 সালে বাংলাদেশেও থাকবে না বিভিন্ন কারণে। তো তখন 2006 সালে ওই বাংলাদেশে যে অর্গাননের যে একুইটি ছিল, সেই একুইটিটা আমরা একটা ম্যানেজমেন্ট বায়আউটের থ্রুতে আমরা রেখে দিলাম। রেখে দিয়ে কোম্পানির নামটা চেঞ্জ করে নুভিস্তা ফার্মা করলাম। তারপরের থেকে আমরা 2006 থেকে এখন পর্যন্ত আমরা এটাতে রিইনভেস্ট করে এটাকে মোটামুটি একটা স্টেবল একটা পজিশনে নিয়ে আসছি। এটা এখন ইটস নাও মাচ স্ট্রঙ্গার কোম্পানি দেন ইট ওয়াজ দেন। তো সেই সময় আমাদের টোটাল এমপ্লয়িজ ছিল অ্যাবাউট 230 আমার মনে হয়। আমাদের এখন উই হ্যাভ মোর দ্যান 900 এমপ্লয়িজ। তুমি তো অনেক বই লিখেছো, সেটা সম্বন্ধে লিখেছো কিছু? হ্যাঁ, আমি তোমার আমি একটা লঞ্চিং এ গেছি। আমি অ্যাকচুয়ালি আমার 3টা বই আছে, তার মধ্যে 3টা পরে দেখাচ্ছি। প্রথমে আমার প্রথম বইটা হলো এটা লাসা ক্রনিকলস, এটা হলো শুধু টিবেটের উপরে। আর সেকেন্ড বুকটা হলো ট্রাভেল অ্যাডভেঞ্চার্স ইন দ্য বলকানস ইন টিবেট। And the third book তুমি লঞ্চ করেছো, এটা লঞ্চ করা হয়েছে, এটা মোস্ট রিসেন্ট, এটা এই বছরে লঞ্চ হয়েছে। এটার নাম হলো ফুটপ্রিন্টস লেফট বিহাইন্ড। ইয়েস, এটার মধ্যে বিভিন্ন দেশ সম্বন্ধে কাহিনী আছে আর কি, সেটা কিন্তু এটা ফর্মাল লঞ্চ হয়েছে, এটা ফর্মালি লঞ্চ করা হয়েছে। ইয়েস, and you love মিষ্টি।
আর তুমি খুব মিষ্টি খেতে পছন্দ করো, তোমাকে দেখে কেউ বলবে না, তুমি সারাদিন না খেয়ে থাকো। বাংলাদেশের প্রত্যেকটা ডিস্ট্রিক্টে আমি গিয়েছি কাজেও গিয়েছি, কিন্তু আমি নিজের কিউরিওসিটি ছিল, জানার ইচ্ছা ছিল এবং প্রত্যেক ডিস্ট্রিক্টে গেলেই আমি ওই খোঁজ করেছি যে এখানে হচ্ছে ভালো মিষ্টি হয় কোথায় পাওয়া যায়। হ্যাঁ, সো এইভাবে আমি ওই তথ্যটা জোগাড় করতে পেরেছি কোথায় ভালো মিষ্টি পাওয়া যায়। সেই জন্য আমরা অনেকেই জানি না যে গাইবান্ধা, কুষ্টিয়া, শেরপুর, ময়মনসিংহ যে এক্সেলেন্ট মিষ্টি করে আমরা কিন্তু জানি না। যশোরে খুব বিখ্যাত একটা ক্ষীরের সন্দেশ হয়, কিন্তু আমি দেখলাম যে নড়াইল, যেটা যশোর থেকে আধা ঘন্টা লাগে যেতে, অ্যাকচুয়ালি এটার অরিজিনটা বুঝতে পেরেছে এটা অ্যাকচুয়ালি কিন্তু নড়াইলে হয়। নড়াইলে ওখানে একটা দোকান আছে, অনেক পুরনো দোকান, দোকানটার নাম হলো পরিতোষ। এই পরিতোষে ক্ষীরের সন্দেশ তারা করে, সেগুলো এরকম ডালার মধ্যে রাখে। ডালাটা ওরা ওই ছাদের থেকে, টিনের ছাদ, বেড়ার ঘর কিংবা কাঠের ঘর, ছাদের থেকে ঝুলিয়ে রাখে সেটা, কিন্তু সেটাকে মশারি দিয়ে ঢেকে রাখে, কারণ ওই দোকানের ভিতরে বল্লা ভরা আমাদের যে বীজ। হ্যাঁ, তারপরে এরকম ডালার মধ্যে সন্দেশ থাকে, তুমি চাইলে ওটা মশারিটা সরিয়ে একটু এরকম চ্যাপটা এরকম চামচ থাকে, সেটা দিয়ে বার করে কেটে কেটে স্লাইস করে বার করে তারপরে দেয়। ইট ইজ বিউটিফুল, ইট ইজ রিয়েলি দ্য বেস্ট। এত চমৎকার। জমজমাট আড্ডা হচ্ছে ববি, খুব মজা লাগছে। উইভ কাম টু দ্য লাস্ট সেগমেন্ট অফ আওয়ার প্রোগ্রাম অ্যান্ড দ্যাট ইজ রিয়েলি দ্য ফান পার্ট। জীবনে কতবার প্রেমে পড়েছো? ইননিউমারেবল টাইমস বলতে হবে। ফেভারিট অ্যাক্ট্রেস এন্ড ওয়াই? Julia Roberts. And which and movie? I like Erin Brockovich. As an actor, মনে করো তোমাকে চান্স দেওয়া হলো যে তুমি এই রোলে তুমি অ্যাক্টিং করবে, তো কোন সিনেমা তোমার জন্য would be most appropriate? আমার অ্যাকচুয়ালি ফেভারিট মুভি দুটা, একটা হলো ক্যাসাব্লাঙ্কা, ওকে, যেখানে হামফ্রি বোগার্ট is the male lead, and Dr. Zhivago and Omar Sharif. I think I would prefer, of the two, I would prefer Dr. Zhivago. Dr. Zhivago. Okay. 4 lines from your favorite poem. A T.S. Eliot love song of J. Alfred Prufrock. Let us go, then you and I, when the evening is spread out across the sky, like a patient etherized upon a table. Let us go through half-deserted streets, the muttering retreats of one-night cheap hotels, and sawdust restaurants with oyster shells. Oh, Bobby, that's so cute. I love it. Favorite pastime ki tomar? Reading and listening to music. Music, what kind? Bangladeshi, Indian? Western classical. I've spent a lot of time studying Western classical music. In my humble opinion, the greatest composer in Western music is Beethoven. And Beethoven's best piece to holo 9th Symphony ta. I'd love to do that. Shuni, Beethoven's 9th Symphony. Schöne Götterfunken, Tochter aus Elysium, wir betreten feuertrunken, himmlische dein Heiligtum. Deine Zauber binden wieder, was die Mode streng geteilt. Wow. Not the last question. Where do you want to see yourself in future? Well, frankly, I see myself celebrating my 100th birthday. Inshallah, in the company of friends such as yourself. Bobby, তুমি আজকে জোক শোনাবে আমাদেরকে, দর্শকদেরকে শোনাবে। একটা নোয়াখালীর একটা ইংলিশ জোক? না, দুটো নোয়াখালী বলবা, একটা ইংলিশ বলবা। এটা আছে একটা সত্যি সত্যি ঘটনা। আমি যখন লন্ডনে থাকি, একবার ঢাকায় কাজে বেড়াতে এসেছি, সেখানে এসে বিভিন্ন আত্মীয় স্বজনের খোঁজ করলাম। আমার বিশেষ একজন আমার বাবার মামাতো ভাই, ওনার খবর করলাম, খোঁজ নিলাম। বললো যে উনি তো বিয়ে করছে, উনি 3 বিয়ে করছে। 3টা বিয়ে করলো, ব্যাপার কি এটা? তো ওনাকে আমি ওনার সাথে বেশ ফ্রেন্ডলি ছিলাম, তো ওনাকে বললাম যে দেখা হলো একটা অনুষ্ঠানে, তো বললাম চাচা আপনি নাকি 3 বিয়ে করছেন? তো উনি এখন এভাবে বলছে, উনি বলে যে ভাতিজা তোমারে কি কমো, প্রথমে একটা বিয়ে করছি, হেতি মরে গেছে, আরে এরপরে একটা বিয়ে করছি, হেতি দাই গেছে। কি হয়েছে? দাই গেছে, মানে চলে গেছে। এখন একটা বিয়ে করছে, হেতে ইয়ান্দি বমি করে, হিয়ান্দি বমি করে, আত্মন লাগে, হেতে কনসেপ্ট করছে। এটা কিন্তু সত্যি ঘটনা। So funny, Bobby, so cute. এক নোয়াখালী করাচিতে, ধরো এই
60s 70s 60s হবে। তো সে একটা পান দোকানে গেছে, পান দোকানে যে বলতেছে এক খিলি হান দিজিয়ে। তো পানওয়ালা যে সে কিন্তু বিহারি, ইস্ট পাকিস্তানে ছিল, সে করাচিতে যে এখন পানের ব্যবসা করে। তো সে পান বানাচ্ছে, বলতেছে আপকে নোয়াখালী কা রহনেওয়ালা হ্যাঁ, আপনার বাড়ি কি নোয়াখালী? আমার নোয়াখালী খুব অফেন্ডেড হয়ে গেছে, ওর দিকে তাকায় বলে আপকো কাইসা হাতা চলা। এখন একটা বিদেশি ইংলিশ জোক বলা দেখি। This is guy, he gets married and he goes for a honeymoon with his wife. They go to this nice little chateau in the country somewhere. And after they check in, he goes to the bar, he's having a drink, and his wife is upstairs. And the bartender says, "Sir, you're here for your honeymoon?" He said, "Yes." He said, "How do you feel?" He says, "Pretty good." He said, "You know something, I would recommend that you have some oysters. They're really very good for you." He says, "Fine, where can I get some?" He said, "I've got here in the bar, got some in the bar." So he said, "Okay, I'll have one." So the bartender says, "No, sir, you can't have one. Oysters you have by the dozen." "A dozen?" "Yes, a dozen." He said, "Okay, I'll have a dozen." So he gives him a dozen oysters. So the guy has a dozen oysters. Next morning, after breakfast, this guy's wandering around, and he comes across the bartender. And the bartender says, "Sir, how are you doing?" He says, "Oh, I'm fine." So how was last night? "Oh, it's very good." He says, "Thank you for the oysters, it's very good. But," he says, "I have a complaint. One of the oysters didn't work." Oh my God, Bobby. আমি আর কিছু বলবো না। That is good. Thanks, Bobby, for coming and making this Chai Adda so much fun and interesting. আমাদের প্রোগ্রাম শেষ হওয়ার আগে we do take a selfie, and I'd like you to come near me so that we can take a selfie. Can you do that, please? Yes. That's great. Wow. Thank you. Thank you. Thank you. সেলফি তোলা শেষ, চায়ের আড্ডাও শেষ। আগামী সপ্তাহে একই দিনে একই সময় আবার দেখা হবে। আর একটি রিমাইন্ডার, এনটিভি চায়ের আড্ডা বা অন্য কোনো অনুষ্ঠান দেখতে হলে লগ ইন করুন www.ntvbd.com-এ। সবাই ভালো থাকুন আর এনটিভির সাথেই থাকবেন। তোমার মতে একটা আইডল হাজবেন্ডের কি কি গুণ থাকা উচিত? কেয়ারিং, প্রথমেই বলতে হবে যে কেয়ারিং অ্যান্ড শেয়ারিং, এই দুটাই। কেয়ারিং অ্যান্ড শেয়ারিং যেখানে আছে সেখানে আমার মনে হয় না পৃথিবীর আর কোনো প্রবলেম আসতে পারে। which is true. হ্যাঁ, সবকিছু তো আর একটা মানুষের মধ্যে হয় না। কেয়ারিং শেয়ারিংটা হলে যেটা হয় যে যেমন তার অন্য সবগুলি না মাইনাস